রাতে জাতিসংঘ সাধারণ পরিষদের ভাষণে নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেবেন প্রধান উপদেষ্টা। তুলে ধরবেন সংস্কার কর্মসূচি ও ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে মানুষের সংশয় থাকলেও সরকার চাইলেই সম্ভব। নিউ ইয়র্কে মির্জা ফখরুল বিশ্বের আস্থা অর্জনে রাজনীতিকদের সফর সঙ্গী করেছেন প্রধান উপদেষ্টা। পিআর আদায়ে জামায়াতের বিক্ষোভ। নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে গুরুত্ব। দলীয় আধিপত্য না মানার হুঁশিয়ারি, কোনো দাবির প্রভাব পড়বে না ভোট আয়োজনে। নিখোঁজের 5 দিন পর বৈষম্য বিরোধী আন্দোলনের সাবেক নেতা মামুন ঢাকার 300 ফিট থেকে উদ্ধার। রাজধানী কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন। এবং আগামী মাসেই শুরু হচ্ছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের জেটি টার্মিনাল নির্মাণ। 2030 সালে পুরো দমে চালুর আশা। 6,500 কোটি টাকা অর্থায়ন নিশ্চিত। সময় সংবাদের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। রাতে জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সময় সংবাদকে জানিয়েছেন, ভাষণে আগামী নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেবেন সরকার প্রধান। সেই সঙ্গে সংস্কার কর্মসূচি আর ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা তুলে ধরবেন বিশ্ব দরবারে। হাসানুজ্জামান সাকির রিপোর্ট। জাতিসংঘের সাধারণ পরিষদের 80তম অধিবেশন চলছে। বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা অধিবেশনের মূল বিতর্ক পর্বে বক্তব্য রাখছেন। শুরুর দিকে রাষ্ট্রপ্রধান এবং পরে সরকার প্রধানরা বক্তব্য রাখার সুযোগ পান অধিবেশনে। এরই অংশ হিসেবে নিউ ইয়র্কের স্থানীয় সময় শুক্রবার দুপুরের আগে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সময় সংবাদকে জানিয়েছেন, অধিবেশনে প্রফেসর ইউনূস তার বিগত 1 বছরের শাসনামলের বিভিন্ন কর্মকাণ্ডের বর্ণনা তুলে ধরবেন। পাশাপাশি গণতন্ত্রের উত্তরণের পথে সরকার প্রধান যে আন্তরিক তা স্পষ্ট হবে বিশ্ব দরবারে। ভাষণে বাংলাদেশের আগামীর নির্বাচন নিয়ে বিশ্ব নেতাদের সুনির্দিষ্ট বার্তাও দেবেন প্রধান উপদেষ্টা। ডে 1 থেকেই তো মূল লক্ষ্য ছিল যে কিছু রিফর্ম এবং তারপরে একটা ভালো নির্বাচন করে নির্বাচিত যারা হবেন, জনগণ যাদেরকে ভোট দেবে তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করা। আমি মনে করি যে এটা এই মুহূর্তে ওনার জন্য, এটা ওনার নিজেরও এটাই সবচেয়ে বড় যেটা ওনার এজেন্ডা, এবং সেটাই উনি করার চেষ্টা করবেন এবং সেটাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে উনি কনভিন্স করার চেষ্টা করবেন। পররাষ্ট্র উপদেষ্টা জানান, বৈশ্বিক ও অভ্যন্তরীণ নানা ইস্যুতে জাতিসংঘে বাংলাদেশের অবস্থান পরিষ্কার করবেন প্রফেসর ইউনূস। সেই সঙ্গে বিশ্ব দরবারে তুলে ধরবেন বাংলাদেশের আগামীর রূপরেখা। হাই লেভেল সেগমেন্ট যে 3-4 দিনে, ওখানে 26 তারিখে উনি তার বক্তব্য রাখবেন। সেটার আপনারা তখন জানতে পারবেন যে এক্স্যাক্টলি কি। এটাতে তো ন্যাচারালি তার সরকারের যেই এজেন্ডা সেটা সম্বন্ধে উনি বলবেন। এদিন ভাষণের পর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতেও অংশ নেবেন প্রধান উপদেষ্টা। দ্বিপাক্ষিক বৈঠক করবেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে। সরকার প্রধান হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে এটাই কি হবে ডক্টর মোহাম্মদ ইউনূসের শেষ অধিবেশন? রোহিঙ্গা সংকট, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, গাজায় ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর আগ্রাসন, সেই সঙ্গে আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন। বিশ্ব দরবারে কি বলবেন প্রধান উপদেষ্টা, এখন তাই দেখার অপেক্ষা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। এদিকে বাংলাদেশের নির্বাচন নিয়ে ব্যাপক আগ্রহী বিশ্বমহল। নিউ ইয়র্কে দ্বিপাক্ষিক আলোচনাগুলোতেও গুরুত্ব পাচ্ছে ভোটের প্রসঙ্গ। এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এদিকে জাতিসংঘের সাইডলাইন উচ্চ পর্যায়ের আলোচনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দেশের স্বৈরশাসনের অবসান ঘটিয়ে জাতির নতুন গতিপথ নির্ধারণ করেছে যুব সমাজ। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির আরও একটি রিপোর্ট। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের 80তম অধিবেশনের ফাঁকে যুব বিষয়ক বিশ্ব কর্মপরিকল্পনার 30 বছর পূর্তি উপলক্ষে উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি কোন পরিস্থিতিতে সরকার প্রধানের দায়িত্ব নিয়েছেন তা তুলে ধরেন। বাংলাদেশের গণতন্ত্র ও সংস্কার যাত্রায় তরুণদের ভূমিকার কথাও স্মরণ করেন সরকার প্রধান। Half the population are 180, 90 million are under the age of 27.
It's a very young population. It tells us something. Last year, in Bangladesh, we witnessed an extraordinary power of youth. They rose with courage to end years of autocracy, reset our nation's course, and entrusted me with the responsibility of steering reforms and democratic transition. এরপর মানবাধিকার সংস্থা OHCHR এর আয়োজনে সবার জন্য মানবাধিকার সর্বত্র মানবাধিকার শীর্ষক উচ্চ পর্যায়ের সভায় বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ভবিষ্যতে আসা প্রযুক্তির অপব্যবহার বন্ধে এই ধরনের প্রযুক্তি নিয়ন্ত্রণের উপায় বের করার উপর গুরুত্ব দেন। Freedom to abuse, freedom to say anything, a massive way. So where does our freedom go? Which freedom are we protecting now? স্থানীয় সময়ে বৃহস্পতিবার সকালে জাতিসংঘ সদর দপ্তরে ডাচ প্রধানমন্ত্রী ডিক চুকের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এ সময় বন্যা ও নদী ব্যবস্থাপনা, সামুদ্রিক প্রযুক্তি এবং বস্ত্র ও কৃষি খাতে নেদারল্যান্ডের সহযোগিতা চান প্রফেসর ইউনূস। পরে বতসোয়ানার প্রেসিডেন্ট দুমা গিডিয়নের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বিকেলে আলবেনিয়ার প্রেসিডেন্ট বাজরাম বেগাজের সঙ্গে প্রফেসর ইউনূসের বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, দ্বিপাক্ষিক সবগুলো বৈঠকেই গুরুত্ব পেয়েছে আসন্ন নির্বাচন প্রসঙ্গ। যারাই আমাদের বন্ধু তারা এটা জানতে চায় যে বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশনটা কিরকম হচ্ছে সে বিষয়ে জানতে চান। তো তখন এই প্রসঙ্গ তো এই বিষয়গুলো আসে, ইলেকশন কিরকম হবে, ইলেকশন উত্তর কি হবে। সফরের চতুর্থ দিনে সন্ধ্যায় শ্রম অধিকার বিষয়ক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘ সফরে এসে চতুর্থ দিনেও ব্যস্ত সময় অতিবাহিত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিন তিনি 3টি দ্বিপাক্ষিক বৈঠক এবং 3টি উচ্চ পর্যায়ের সভায় যোগ দেন। এসব বৈঠক এবং সভায় বৈশ্বিক, আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ নানা বিষয়ে কথা বলেছেন সরকার প্রধান। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে দেশের মানুষ সংশয়ে আছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার চাইলেই নির্ধারিত সময়ে ভোট করা সম্ভব। নিউ ইয়র্কে সময় সংবাদকে সাক্ষাৎকারে বিএনপির মহাসচিব বলেছেন, আস্থা অর্জনে অন্তর্বর্তী সরকারকে আরও কার্যকর উদ্যোগ নিতে হবে। তিনি মনে করেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের ব্যাপারে আন্তরিক, বিশ্ববাসীকে সেই বার্তা দিতে জাতিসংঘ অধিবেশনে সফরসঙ্গী হিসেবে রাজনীতিকদের যুক্ত করেছেন। হাসানুজ্জামান সাকির আরও একটি রিপোর্ট। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হয়ে তিনি নিউ ইয়র্কে এসেছেন। নির্বাচন নিয়ে আলোচনায় মির্জা ফখরুল বলেন, প্রায় 2 দশক ধরে দেশের জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। পতিত শেখ হাসিনা সরকার সুষ্ঠু নির্বাচন হতে দেয়নি। আওয়ামী লীগ সরকার পতনের পরও মানুষের মধ্যে একই সংশয় রয়ে গেছে। বাংলাদেশের মানুষের মধ্যে কনফিউশন আছে, ইলেকশন হবে কিনা, বিভিন্ন রকম। এটা হয়ে গেছে কি বাংলাদেশের মানুষের মধ্যে একটা সমস্যা তৈরি হয়েছে, আস্থাহীনতা সবকিছুর উপর। যে কারণে চিফ অ্যাডভাইজারের কথাটাও তারা মনে করে যে ঠিক আছে কিনা, বা আপনার ইম্পর্টেন্ট কেউ বললো, রাজদলগুলো বললো, তারা মনে করে যে এটা, ওইটাকে তিনি আরো দৃঢ় করতে চান। নির্বাচন নিয়ে যে সংশয় তৈরি হয়েছে তা অন্তর্বর্তী সরকারকেই দূর করতে হবে বলেও জানান বিএনপি মহাসচিব। প্রস্তুতি আপনার ইলেকশন হলেই হয়ে যায়। বাংলাদেশে প্রচুর ইলেকশন হয়েছে 3 মাসে, আপনার কেয়ারটেকার গভর্নমেন্ট 3 মাসে ইলেকশন হয়েছে, গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে। এটা বাংলাদেশে ইলেকশন ইজ নো প্রবলেম। আপনি গভর্নমেন্ট যে ফার্ম থাকে যে আমি ইলেকশন করবো, তাহলে ইলেকশন হয়ে যাবে। আমরা বলছি যে আমরা কোনো পার্টিকুলার পলিটিক্যাল পার্টিকে ব্যান করার পক্ষে না। প্রধান উপদেষ্টা নির্বাচনের ব্যাপারে আন্তরিক, তাই বিশ্ববাসীকে সেই বার্তা দিতে জাতিসংঘ অধিবেশনে সফরসঙ্গী হিসেবে রাজনীতিকদের যুক্ত করেছেন বলেও মনে করেন মির্জা ফখরুল। প্রফেসর ইউনূস সবখানি উনি ওনার মতো করে একটা সব জায়গায় একটা পারফেকশন চান, এবং উনি আপনার সুনাম রাখতে চান, তার সুনামটাকে রক্ষা করতে চান। উনি ভেবেছিলেন যে রাজনৈতিক দলগুলোকে যদি এখানে নিয়ে এসে আমি একসাথে যদি প্রেজেন্টেড হতে পারি গ্লোবাল অর্গানাইজেশন ইভেনের মতো জায়গায়, তাহলে দ্যাট উইল গিভ এ গুড মেসেজ টু দ্য ওয়ার্ল্ড, অ্যান্ড আপনার একটা আস্থা বাড়বে মানুষের আর কি। এই জন্যই তিনি সেভাবেই আমাদেরকে দাওয়াত করেছিলেন। আমি জিজ্ঞেস করেছিলাম তাকে, তোমার মধ্যে দ্যাট ওয়াজ মাই অনলি ইন্টেনশন। যাই হোক,
এখন আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি যে ফর দ্য ফার্স্ট টাইম উনি যারা পলিটিক্সে আসতে পারে, গভর্নমেন্ট আসতে পারে বা অপোজিশন করে যারা গভর্নমেন্ট হবে তাদেরকে তিনি নিয়ে এসছেন। ইটস এ ভেরি গুড জেস্টার। দেশের মানুষ নির্বাচনমুখী দাবি করে ভোট আয়োজনে সরকারকে মনোনিবেশ করার তাগিদ দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে অনিশ্চয়তা যেন কাটছেই না। ঢাকা কিংবা নিউ ইয়র্ক সবার মধ্যেই নির্বাচন নিয়ে শঙ্কা সংশয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যেও তা প্রকাশ পেল। তবে তিনি মনে করেন ফেব্রুয়ারিতেই যে নির্বাচন হবে তা নিয়ে সরকার প্রধান ডক্টর ইউনূসের আন্তরিকতার কোনো কমতি নেই। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। আগামী নির্বাচনে কোনো দলকে জিতিয়ে দেয়ার নীল নকশা হলে জনগণ তা ছেড়ে দেবে না বলে হুঁশিয়ারি করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ডাকসু জাকসু নির্বাচনের পর আগামী জাতীয় নির্বাচন উদ্দেশ্যমূলক ফলাফল হবে কিনা তা নিয়ে জনমনে শঙ্কা জেগেছে। বিকেলে মিরপুরে এক অনুষ্ঠানে কথা বলেছেন তিনি। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, সবাই ঐক্যবদ্ধ থেকে চক্রান্ত প্রতিহত করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। শেখ হাসিনা দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে গেছে, যার ফল জনগণ ভোগ করছে বলেও এ সময় অভিযোগ করেন সেলিমা রহমান। আমরা কিন্তু এখনো সংগ্রাম করে চলেছি। আমাদের লক্ষ্য বাংলাদেশের মানুষের জনগণের জন্য একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করব এবং জনগণের মৌলিক অধিকার, তার যে নির্বাচন, যে ভোট দেওয়ার অধিকার, সে অধিকারকে প্রতিষ্ঠা করব। আমাদের সামনে এখন অনেক ষড়যন্ত্র, যে ষড়যন্ত্রের কথা এক কথায় বলা যায় না। এই প্রক্রিয়া যদি চলতে থাকে আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। আগামী জাতীয় নির্বাচন অনেক প্রশ্ন উঠবে এবং নানা কায়দা কানুন করে ফলাফল করা হবে কিনা এই নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। পিয়ার সহ ৫ দাবিতে জেলা ও উপজেলায় বিক্ষোভ সমাবেশ করছে জামায়াতে ইসলামী। পিয়ার না হলে ফ্যাসিবাদ পুনরুত্থানের শঙ্কা দলটির। খুলনায় ছাত্র যুব সমাবেশ থেকে কেন্দ্রীয় নেতারা হুঁশিয়ারি দিয়েছেন, নতুন বাংলাদেশে কোনো নির্দিষ্ট দলের আধিপত্য মেনে নেবে না জনগণ। জুলাই সনদের আইনি ভিত্তি, আগামী জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি নিশ্চিত সহ ৫ দফা দাবিতে সারা দেশের জেলা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ। শুক্রবার সকালে কিশোরগঞ্জ, ঝিনাইদহ, পটুয়াখালী সহ বিভিন্ন এলাকায় কর্মসূচি পালন করে সংগঠনটির নেতারা। দাবি করেন, ফ্যাসিবাদী নির্বাচনী ব্যবস্থা বিলুপ্ত করতে পিআর পদ্ধতিতে নির্বাচন এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের বিকল্প নেই। এদিন নির্ধারিত সময়ের আগেই খুলনার ডুমুরিয়া স্বাধীনতা চত্বরে নেতাকর্মীদের ভিড়। বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা জেলা শাখার আয়োজনে সকাল ৯টায় শুরু হয় ছাত্র ও যুব সমাবেশ। বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় নেতারা। একটি দলকে ইঙ্গিত করে বলেন, নতুন বাংলাদেশে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের আধিপত্য মেনে নেবে না জনগণ। বাংলাদেশের মানুষ করতে দেবে না ইনশাআল্লাহ। সন্ত্রাসী কর্মকাণ্ড বাংলাদেশে চলতে দেওয়া হবে না। আপনি জানেন না আপনার একটা বক্তব্যের মাধ্যমে কত মানুষ আপনাদের প্রতি ঘৃণা প্রদর্শন করে। আপনি জানেন না আপনার দলের আপনার নিজের কত দলের লোকের আপনাদেরকে এখন অপছন্দ করে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, আগামী দিনে জামায়াত ক্ষমতায় গেলে দেশের বেকারত্ব নিরসনকে অগ্রাধিকার দেবে তার দল। আমাদের উপর রাষ্ট্রের দায়িত্ব আসলে ইউনিভার্সিটি, স্কুল, কলেজের ছেলেরা পাশ করে বেরোবে, মাদ্রাসার ছেলেরা সার্টিফিকেট নিয়ে বেরোবে এক হাতে, আর এক হাতে আমরা তাদেরকে চাকরি দেবো, চাকরির ব্যবস্থা করব। চাকরি দিতে যদি না পারি তো বেকারদেরকে আমরা বেকার ভাতা দেবো ইনশাআল্লাহ। আগামীতে সারা দেশে ছাত্র ও যুব সমাবেশ করার ঘোষণা দেন জামাত সেক্রেটারি। তরুণ প্রজন্মের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক। শফিক মুন্সি, সময় সংবাদ। জামায়াতের পিআর ও এনসিপির শাপলা প্রতীকের দাবি নির্বাচন আয়োজনে কোনো প্রভাব ফেলবে না, এমনটাই জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার। সকালে চাঁপাইনবাবগঞ্জে নির্বাচন কর্মকর্তাদের দায়িত্ব পালন, চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় শীর্ষক কর্মশালায় কথা বলেছেন তিনি। পিআর পদ্ধতি দলের
বরাদ্দ বিষয়ক প্রশ্ন, এবং আপনাদের প্রশ্ন হচ্ছে যে এই বিষয়গুলো নিয়ে নির্বাচনে কোনো প্রভাব ফেলবে কিনা, কোনো সমস্যার সৃষ্টি হবে কিনা। আমার উত্তর হচ্ছে এগুলো নির্বাচনের ক্ষেত্রে কোনো সমস্যার সৃষ্টি করবে না। নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান, বিদ্যমান আইনের আওতায় সে সমস্ত কাজ করে যাচ্ছে এবং করবে। সময় সংবাদে আরও থাকছে। ধানের চারা তোলা নিয়ে তুলকালাম। হবিগঞ্জে 2 গ্রামের বাসিন্দাদের দফায় দফায় সংঘর্ষ, আহত অন্তত 30, সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে। নিখোঁজের 5 দিন পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা KM মামুনুর রশিদকে উদ্ধার করা হয়েছে। সকালে পূর্বাঞ্চলের 300 ফিট থেকে তাকে উদ্ধার করে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মোহাম্মদ মহিদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন। তিনি বর্তমানে রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন। এর আগে মামুনের পরিবার অভিযোগ করেছিল গত রোববার রাতে একটি অপরিচিত নম্বর থেকে মামুনকে সরাসরি অপহরণের হুমকি দেওয়া হয়। পরদিন ভোরে তিনি রাজধানীর উত্তরার বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। ওই দিনই তুরাগ থানায় তার নিখোঁজের বিষয়ে একটি জিডি করা হয়। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়ালিউল সাকিব। যাচ্ছি তার কাছে। এই মুহূর্তে কিন্তু আমি আছি কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে, এবং এখানে এই যেই আলোচিত ঘটনাটি ঘটেছে, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তৎকালীন যে সাবেক সহকারী যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ, তাকে হচ্ছে যে এখানে ভর্তি করা হয়েছে। এবং আমরা জানি যে আসলে দুপুর নাগাদ কিন্তু তাকে পূর্বাচলের সেক্টর 1 নম্বরে পূর্বাচল জামে মসজিদের পাশেই কিন্তু তাকে অসুস্থ অবস্থায় পাওয়া যায়, এবং পরবর্তীতে আমরা দেখেছি যে তুরাগ থানা পুলিশ তাকে উদ্ধার করে এই হাসপাতালে নিয়ে আসে, এবং পরবর্তীতে কিন্তু তাকে এখানে এনে ভর্তি করা হয়েছে। এবং এখনকার যে সর্বশেষ পরিস্থিতি, তিনি কিন্তু আগের চেয়ে অনেকটাই সুস্থ হয়ে উঠছেন। তাকে স্যালাইন দেওয়া হয়েছে, এবং আমরা দেখেছি যে তার পরিবারের সদস্যরা কিন্তু এখানে এসেছিলেন। বিশেষ করে তার বাবা কিন্তু তার সঙ্গে দেখা করেছেন, এবং পরবর্তীতে তিনি এসে যে সাংবাদিকদের সঙ্গে ব্যাপারগুলো জানিয়েছেন। তো সেই জায়গা থেকে আমরা এখন পর্যন্ত যতটুকু জেনেছি যে তাকে আসলে ঠিক কোথায় যে অপহরণ করে রাখা হয়েছিল কিংবা কারা অপহরণ করেছিল, এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো ধারণা পাইনি। বিশেষ করে তার বাবা যেটি জানিয়েছেন যে তাকে যেখানে রাখা হয়েছিল সেখানে কিন্তু তাকে ঠিক মতো খেতে দেওয়া হচ্ছিল না। বিশেষ করে তিনি এতটুকু বলতে পেরেছেন যে তাকে কলা রুটি খেতে দেওয়া হয়েছিল। তবে যে বিষয়গুলো হচ্ছে যে কে বা কারা আসলে যে অপহরণ করেছিল এবং তাকে যে অপহরণের হুমকি দেওয়া হয়েছিল 21 তারিখ রাতে, এবং পরবর্তীতে আমরা দেখেছি যে 22 তারিখ ভোরেই তাকে অপহরণ করা হয়। এরপর থেকে কিন্তু তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে কিন্তু আমরা দেখেছি যে আসলে যে তাকে খুঁজে না পাওয়ার কারণে কিন্তু বিষয়গুলো নিয়ে আসলে খুব আলোচনা হচ্ছিল। এনসিপির যে যুব শক্তি, সেখান থেকেও প্রতিবাদ করা হয়েছিল, এনসিপির পক্ষ থেকে প্রতিবাদ করা হয়েছিল। তার পরিবার কিন্তু আজকে শাহবাগেও কিন্তু প্রতিবাদ করেছিলেন যেন 24 ঘন্টার মধ্যে তাকে খুঁজে পাওয়া যায় এবং তাকে উদ্ধার করা হয়, সেই আলটিমেটাম দেওয়া হয়েছিল। তো এই মুহূর্তে আসলে এখানে যে পুলিশের পক্ষ থেকে একটি ব্রিফ করা হবে, আমরা সরাসরি সেখানে চলে যেতে চাই। এই মুহূর্তে আসলে আমরা একটু জানতে চাইবো যে জনাব মামুনুর রশিদ, উনি তো একজন জুলাই এই যে যোদ্ধা ছিলেন। তো উনি একটি কওমি মাদ্রাসা চালান। ওনার বাসাটা হচ্ছে আপনার তুরাগের এই আপনার 10 নম্বর সেক্টরের পাশে কামারপাড়া, ওখানে। তো ওখানে উনি যে বাসাটা নিয়ে থাকেন, সেই বাসা 5 তলায় উনি থাকেন, নিচতলায় উনি মাদ্রাসাটা চালান। তো ওনার ছাত্র সংখ্যা হবে 70-80 জন। আমি ওনার বাসা ভিজিট করেছি, ওনার ফ্যামিলির সাথে কথা বলেছি। উনি 22 তারিখ সকাল 6টার দিকে নর্মালি উনি বের হয়ে যান। তো নর্মালি উনি লুঙ্গি পরে, সাধারণত পাঞ্জাবি পরে বের হয়ে যান, ওনার স্ত্রী বলেছিলেন। বাট ওই দিন ওনার স্ত্রী যে স্টেটমেন্ট দিয়েছেন আমার কাছে, বা আমরা অফিসাররা যারা গিয়েছিলাম তারা বলেছেন যে তখন উনি বলেছেন যে ওই দিন উনি প্যান্ট। বৈষম্য বিরোধী ছাত্রনেতা মামুনকে উদ্ধার এবং চিকিৎসার সবশেষ নিয়ে আমরা জানছিলাম, এবং আমরা ছিলাম কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে। মৃত্যুর মিছিল, 4 জেলায় দুর্ঘটনায় একদিনে ঝরল 10 প্রাণ।
বগুড়ায় ট্রাক চাপায় সিএনজি অটোরিকশায় থাকা বাবা ছেলে সহ নিহত হয়েছেন 3 জন, আহত হয়েছেন মা ও মেয়ে। এদিকে সুনামগঞ্জ ও রংপুর সহ 3 জেলায় আলাদা সড়ক দুর্ঘটনায় মারা গেছেন আরও 7 জন। সড়কগুলো যেন মৃত্যু ফাঁদ। চালকের বেপরোয়া গতি আর যানবাহনের অসুস্থ প্রতিযোগিতার বলি হচ্ছেন যাত্রী ও পথচারী। এবার 4 জেলায় সড়কে ছড়ল 10 প্রাণ। দুর্গাপূজা উপলক্ষে পরিবার নিয়ে শুক্রবার সিএনজি অটোরিকশা করে শ্বশুরবাড়ি বগুড়ার সারিয়াকান্দিতে যাচ্ছিলেন বিপুল। পথে ফুলবাড়ি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির বালুবাহী ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই চালক মারা যান। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিপুল ও তার ছেলের মৃত্যু হয়। বিপুলের স্ত্রী আর মেয়ে হাসপাতালে চিকিৎসাধীন। এদিন সকালে একটি ট্রাক সুনামগঞ্জ থেকে সিলেটের দিকে যাচ্ছিল। পথে পাগলা এলাকায় বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশাকে চাপা দিলে দুমড়ে মুচড়ে যায় সিএনজি অটোরিকশা। ঘটনাস্থলে 2 যাত্রী নিহত হন। আহত অপর যাত্রীকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাকেও মৃত ঘোষণা করেন চিকিৎসক। এই ঘটনায় ট্রাক চালককে আটক করেছে পুলিশ। এদিকে ঢাকা রংপুর মহাসড়কে দমদমা সেতুর কাছে পিকআপ ও বালু বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মা ও ছেলে সহ 3 জন নিহত হন। এছাড়া দিনাজপুর পার্বতীপুর মহাসড়কে ড্রাম ট্রাকের চাপায় পিষ্ট হয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রিমো সিদ্দিক, সময় সংবাদ। হবিগঞ্জে ধানের চারা তোলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে নারী 30 জন আহত হয়েছেন। স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে বানিয়াচংয়ের তারাসই গ্রামে কুদরত আলীর জমি থেকে ধানের চারা তোলেন দিঘির পাড় গ্রামের শামসুদ্দিন মিয়া। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ড হয়। এক পর্যায়ে শতাধিক লোক দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত 30 জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 6,500 কোটি টাকা অর্থ নিশ্চিত হওয়ায় অক্টোবর মাসেই শুরু হচ্ছে কক্সবাজারের মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের জেটি, টার্মিনাল শেড এবং ইয়ার্ড নির্মাণের কাজ। এরই মধ্যে জাপানি উন্নয়ন সংস্থা জাইকার 5,500 কোটি টাকার পাশাপাশি বাকি 1,000 কোটি টাকার যোগান দিচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আরও 10,000 কোটি টাকার সিভিল ওয়ার্ক সহ যন্ত্রপাতি কেনার কাজও শুরু হবে দ্রুতই। সাক্ষর টিভির ক্যামেরায় কমলদের রিপোর্ট। অন্তত 4 বছর আগেই 9,500 কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছিল 14 মিটার গভীরতা এবং 6 কিলোমিটার দীর্ঘ নতুন নৌ চ্যানেল। কিন্তু নানামুখী জটিলতায় দীর্ঘদিন ধরে আটকে ছিল মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের অবকাঠামোগত নির্মাণ কাজ। অবশেষে বন্দরের সেই জটগুলো খুলতে শুরু করেছে। আর তাই আগামী অক্টোবরে জাহাজ বেড়ার জেটি, টার্মিনাল শেড এবং কন্টেনার ইয়ার্ড নির্মাণ কাজ শুরুর অনুমতির অপেক্ষায় রয়েছে প্যান্টা ওশান এবং কর্পোরেশন নামে 2টি জাপানি প্রতিষ্ঠান। বর্তমানে আমরা চিটং পোর্টে মাত্র 10 মিটারের ড্রাফটের জাহাজ আনতে পারি এবং প্রায় 2 থেকে 2,500 টিউজের বেশি যেগুলো ক্যারি করতে পারে না এই সমস্ত জাহাজ। তো সেখানে আমরা আশা করছি 7 থেকে 8,000 টিউজ কন্টেইনার নিয়ে জাহাজ আসতে পারবে। 17,000 কোটি টাকার এই মাতারবাড়ি প্রকল্পের প্রথম পর্যায়ে সিভিল ওয়ার্কে খরচ হবে 5,500 কোটি টাকা। যন্ত্রপাতি কেনা হবে 900 কোটি টাকার। আর অবকাঠামোগত উন্নয়নে খরচ হবে 6,500 কোটি টাকায়। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরে 460 মিটার দীর্ঘ একটি ডেডিকেটেড কন্টেইনার জেটি এবং 300 মিটার দীর্ঘ অপর একটি মাল্টিপারপাস জেটি নির্মাণ করা হবে। এছাড়া থাকবে অন্তত 10,000 কন্টেইনার ধারণ ক্ষমতার একটি টার্মিনাল। যে কার্গো হলো আসলে কিং অফ দিস আপনার পোর্ট, কার্গো ওখান থেকে জেনারেট করতে হবে। তার জন্য আমাদের ওখানে ইন্ডাস্ট্রিয়াল বা ম্যারিটাইম ম্যানুফ্যাকচারিং হাব লাগবে। বন্দর হিসেবে কাজ শুরু করার আগে যেমন বিদ্যুৎ কেন্দ্রের জন্য আনা কয়লা বোঝা অসংখ্য জাহাজ ভিড়েছে মাতারবাড়িতে, তেমনি সুযোগ সৃষ্টি হয়েছে পুরো এলাকায় পরিকল্পিতভাবে শিল্পায়নের। মাতারবাড়ি বন্দর হবে এই অঞ্চলের বন্দর, এই অঞ্চলের একটা বন্দর যেটা হবে ডিপ সি পোর্ট, এবং বাংলাদেশের অর্থনীতি ডিপ সি পোর্টকে প্রয়োজন বলেই মাতারবাড়িতে এটা করা হচ্ছে। গত 1 দশকের বেশি সময় ধরে চীন এবং ভারত এই গভীর সমুদ্র বন্দর নির্মাণের আগ্রহ দেখিয়ে আসছিল, কিন্তু ভূ রাজনৈতিক জটিলতা এড়াতে শেষ পর্যন্ত কাজের দায়িত্ব দেওয়া হয় জাপানকে। আগামী 2030 সালের মধ্যে পুরোদমে অপারেশনে যাওয়ার কথা রয়েছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।
আবারও চড়া রাজধানী সবজির বাজার। সপ্তাহ ব্যবধানে বেশিরভাগ সবজির দাম বেড়েছে কেজিতে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত, ঊর্ধ্বমুখী কাঁচা মরিচও। এদিকে দাম কিছুটা কমলেও এখনও নাগালের বাইরে ইলিশ। ২ সপ্তাহ পর আবারও চড়ে গেছে রাজধানীর সবজি বাজার। শুক্রবার কারওয়ান বাজার ঘুরে দেখা যায় পটল, করলা, ঢ্যাঁড়স, কাঁকরোল, লাউ, ঝিঙা সহ বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়। সপ্তাহ ব্যবধানে কেজিতে ১০ থেকে ৩০ টাকা বেড়েছে সবজির দাম। মধ্যবিত্ত মানুষ তো, এই কারণে সবজির দাম অতিরিক্ত বেশি হয়ে গেছে, আমাদের কেনাকাটায় খুব কষ্ট হচ্ছে। আধা কেজি কুমড়া নিলাম ১১০ টাকা। ইনকামের সাথে হচ্ছে বাজার করতে গেলে আমরা হচ্ছে মিল পাই না। বাজারে হচ্ছে ৩০০০ টাকা নিয়ে আসলে সম্পূর্ণ বাজার করে যেতে পারি না। মাছ মাংসের দাম বেশি, সবজি নির্ভরশীল, সেখানে সবজির দামও বেশি। ঊর্ধ্বমুখী কাঁচামরিচও বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৮০ টাকায়। কালকে আমরা ১১০ টাকা ১২০ টাকা কিনছি, ওই মরিচ আজকে কিনতে হয়েছে পাইকারি আমার ১৫০ টাকা ১৬০ টাকা কেজি। কড়া রোদে সবজির বাজার চড়ে যাওয়ার কারণ হিসেবে বৃষ্টিতে সরবরাহ সংকটকে সামনে আনছেন বিক্রেতারা। বৃষ্টি টানা ৩-৪ দিন জায়গায় জায়গায় পানি হয়েছে, মাল সরবরাহ আসতে পারে না, সব সবজির দাম বেশি। যেরকম গত সপ্তাহে যে সবজিরা ৫০-৬০ টাকা ছিল, এই সপ্তাহে ৮০ টাকা। বেগুনটার দাম আরও বেশি। এদিকে গেল সপ্তাহের তুলনায় দাম ১০০ টাকা কমলেও এখনো ক্রেতাদের নাগালের বাইরে ইলিশ। ১ কেজি ওজনের প্রতি পিস বিক্রি হচ্ছে ২১০০ টাকায়। এই মাছের দাম না কমায় ক্ষুব্ধ ক্রেতারা। ইলিশ মাছের দাম গত সপ্তাহে এই সপ্তাহে একটু দাম কম। গত সপ্তাহে ১ কেজি মাছ বেচছে ২২০০ টাকা, এই সপ্তাহে আপনি ১ কেজি সাইজ বেচছে ২১০০ টাকা, কেজিতে ১০০ টাকা কমছে। ইলিশ মাছের জন্য আসছিলাম কিন্তু কিনে নেয়, দাম বেশি দেখে কিনে নেয়, লাস্টে অল্প দামের মাছ এগুলা কিনে নিয়ে গেছে। তুলনামূলক একটু বেশিও মনে হচ্ছে। বেতনভোগী মানুষ বা নিত্য প্রয়োজনীয় যারা এইভাবেই হাহাকার, এর মধ্যে এত উচ্চ দামে ইলিশ কিনা আসলে আমাদের পক্ষে অসম্ভব। তবে অপরিবর্তিত মুরগির দাম ব্রয়লার ১৭০ আর সোনালী বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩০০ টাকায়। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। সারা দেশে ৩৩,৩৫৫টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। শুধু ঢাকা মহানগরেই পূজা হবে ২৫৯টি মণ্ডপে। রাজধানী ঢাকেশ্বরী মন্দিরে সংবাদ সম্মেলনে তথ্য জানায় সার্বজনীন পূজা কমিটি ও জাতীয় পূজা উদযাপন পরিষদ। মণ্ডপে মণ্ডপে প্রস্তুতি শেষের দিকে, উৎসবের অপেক্ষা আর মাত্র কয়েকদিনের। তারপরেই ঢাকঢোল, শঙ্খ আর উলুধ্বনিতে বরণ করা হবে দেবী দুর্গাকে। পূজা উপলক্ষে শেষ মুহূর্তের কাজ চলছে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরেও। ভক্তরা যেন দেবীকে সুশৃঙ্খলভাবে প্রণাম করতে পারেন, সেজন্য নেওয়া হচ্ছে ব্যবস্থা। অন্যদিকে বালু দিয়ে খনাখন্দগুলো ভরাটের পাশাপাশি চলছে রং করার কাজও। এছাড়াও নিরাপত্তা ব্যবস্থা জোরদারে বসানো হয়েছে পুলিশ কন্ট্রোল রুম। মহানগর সার্বজনীন পূজা কমিটি ও জাতীয় পূজা উদযাপন পরিষদ জানায়, সারা দেশে ৩৩,৩৫৫টি পূজা মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা। শুক্রবার সকালে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা নিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, শুধু ঢাকা মহানগরে ২৫৯টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। আরও জানানো হয়, দশমীতে বিকেল ৩টায় ঢাকাসহ সারা দেশে হবে বিজয়া শোভাযাত্রা। মহানগরে এবার ২৫৯টি পূজা অনুষ্ঠিত হচ্ছে। গত বছর ঢাকা মহানগরে ২৫২টি পূজার আয়োজন হয়েছিল। সেই হিসাবে মহানগরে 7টি পূজা বেড়েছে। সারা দেশে এ পর্যন্ত যেসব তথ্য আমাদের হাতে এসেছে তাতে দেখা যাচ্ছে ৩৩,৩৫৫টি পূজা অনুষ্ঠিত হচ্ছে। গত বছরে ৩১,৪৬১ পূজার আয়োজন করা হয়েছিল। ২রা অক্টোবর বিজয়া দশমী এবং বিসর্জন। বিকাল ৩টায় ঢাকা সহ সারা দেশে বিজয়ের শোভাযাত্রা। আগামী ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠী পূজার মধ্যে দিয়ে শুরু হবে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। এবার ঢাকা বিভাগের খবর। প্রতিষ্ঠার একযোগেও নাগরিক সেবা বাড়েনি গাজীপুর সিটি কর্পোরেশনে। যত্রতত্র আবর্জনায় ছেয়ে গেছে পুরো নগরী। বর্জ্য অব্যবস্থাপনায় ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য। আর কর্তৃপক্ষ বলছে সমাধানের পথ জানা নেই তাদের। যেন আকাশ ছুঁয়েছে আবর্জনার স্তূপ। এর নিরাপদ উচ্চতা যেখানে 50 ফুট, সেখানে তা 8 থেকে 10 তলার চূড়ায় গিয়ে ঠেকেছে। শিল্পনগরী হওয়ায় ঘনবসতিপূর্ণ এলাকা গাজীপুর সিটি কর্পোরেশন। বিপুল জনসংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মানবসৃষ্ট বর্জ্য। সিটি কর্পোরেশনের তথ্য বলছে, শুধু মহানগর এলাকায় দিনে প্রায় 3000 মেট্রিক টন আবর্জনা সৃষ্টি হয়। দিন যায়, কর্তৃপক্ষ বদলায়। সিটি কর্পোরেশন হওয়ার এক যুগ পেরিয়ে গেলেও এই শহরের বর্জ্য ব্যবস্থাপনার উদ্যোগ নেয়নি কেউ। বিকল্প ডাম্পিং স্টেশন না থাকায় এই এক জায়গাতেই বছরের পর বছর ধরে ফেলা হচ্ছে ময়লা। ধীরে ধীরে উঁচু হচ্ছে পাহাড়, বাড়ছে এর প্রশস্ততাও।
ভাগাড়ের পেছনে তুরাগ নদ। সামান্য বৃষ্টি হলেই দূষিত ও বিষাক্ত পানি মিশে যায় নদীতে। থাকাও যায় না, বৃষ্টি হলে এটা বেশি ক্ষতি হয়, গন্ধ আসে, আবর্জনা ফালানির পরে কোনো ফসল হয় না। অথচ নগরীর বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সিটি কর্পোরেশনের অর্থায়নে অনেক আগেই মাস্টার প্ল্যান করেছে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি বিশেষজ্ঞ দল। তবে নীতি নির্ধারকদের দ্বন্দ্বে আজও তা আলোর মুখ দেখেনি। সিটির যে মাস্টার প্ল্যানটা করা হয়েছিল ডুয়েটের পক্ষ থেকে, সেখানে কিন্তু আমরা স্পষ্ট কয়েকটা জায়গায় আমরা বলছি যে ওখানে স্যানিটারি ল্যান্ডফিল স্টেশন হবে এবং যাতে করে কোনো ধরনের রোগ জীবাণু বাতাসে, ইভেন আন্ডারগ্রাউন্ড ওয়াটারেও যেন কোনো রকমের সংক্রমণ না হয়। ডাম্পিং স্টেশন নির্মাণে প্রাথমিকভাবে ১০০ বিঘা জমি অধিগ্রহণের কাজ শুরু হলেও স্থায়ী সমাধানের পথ খুঁজছে সিটি কর্পোরেশন। চেষ্টা করছি যে এই বর্জ্য ব্যবস্থাপনাটা যে আধুনিক ইয়াতে নেওয়া যায়। একসাথে অনেক পরিমাণ জায়গা পাওয়া গাজীপুরে কিন্তু একটা বিশাল চ্যালেঞ্জে যায়। বর্জ্য অপসারণের নামে গাজীপুরের প্রতিটি ঘর থেকেই নির্দিষ্ট অর্থ আদায় করে সিটি কর্পোরেশন। মেহেদী হাসান, সময় সংবাদ, গাজীপুর। দেখে নেব এখনকার বাতাসের মানসূচক। বায়ুমান বিষয়ক সংস্থা আইকিউ এয়ারের সূচক অনুযায়ী বাংলাদেশে এখনকার বাতাসের মান: ঢাকা বিভাগের বায়ুর মান ৬৬, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা ৬০। চট্টগ্রাম বিভাগে বায়ুর মান ৫৮, এটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা ৮২। রাজশাহী বিভাগে বায়ুমান ৭৪, যা সন্তোষজনক, আর্দ্রতা ৬৭। সিলেট বিভাগে বায়ুর মান ৫৬, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা ৪৮। খুলনা বিভাগের বায়ুর মান ৭১, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা ৭৪। বরিশাল বিভাগে বায়ুর মান ৫৪, এটিও সন্তোষজনক, আর্দ্রতা ৬৬। রংপুর বিভাগের বায়ুর মান ৬৮, যেটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা ৫৫। ময়মনসিংহ বিভাগের বায়ুর মান ৬১, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা ৫২। সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো বরিশালে ৫৪ আর সবচেয়ে খারাপ রাজশাহীতে ৭৪। নেপালের শাসন ব্যবস্থা পরিবর্তনের ক্ষমতা অন্তর্বর্তী সরকারের নেই বলে জানিয়েছেন সুশীলা কার্কি। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেছেন, সংবিধান সংশোধনের মাধ্যমে এটি পারবে কেবল নির্বাচিত পার্লামেন্টই। তরুণ জেনজি প্রজন্মের আন্দোলনের পর তাদেরই পছন্দে নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পান দেশটির সাবেক বিচারপতি সুশীলা কার্কি। স্থানীয় সময় বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে প্রথমবারের মতো ভাষণ দেন তিনি। কথা বলেন দেশটির শাসন ব্যবস্থা নিয়ে। এ নিয়ে নেপালে নতুন করে শুরু হয়েছে উত্তেজনা। নেপালের শাসন ব্যবস্থা পরিবর্তনের ক্ষমতা বর্তমান অন্তর্বর্তী সরকারের নেই বলে জানিয়ে দেন সুশীলা কার্কি। এটি শুধু নির্বাচিত পার্লামেন্টই সংবিধান সংশোধনের মাধ্যমে পারবে বলেও জানান তিনি। একই সঙ্গে নির্বাচনের মাধ্যমে নতুন পার্লামেন্টের কাছে এসব দাবি তুলে ধরতে জেনজিদের আহ্বান জানান সুশীলা। আমি নেপালের জনগণকে, বিশেষ করে তরুণ প্রজন্মকে যারা পরিবর্তনের পক্ষে আছেন, তাদেরকে আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে দেশ সংশোধনের অনুরোধ করছি। নেপালের বর্তমান পার্লামেন্ট পদ্ধতিতে প্রতিনিধি সভা থেকে নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হন, আর সরাসরি নির্বাচিত নির্বাহী প্রধান চাইলেও সংবিধান সংশোধন করতে পারবেন। যদিও এর জন্য প্রয়োজন হবে মার্চে অনুষ্ঠিত নির্বাচনে গঠিত পার্লামেন্টের 2/3 ভোট। আসন্ন নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে বলেও জানান সুশীলা। এমনকি বিদেশে বসবাসরত নেপালি নাগরিকদের ভোট দেওয়ার ব্যবস্থা করছেন বলেও নিশ্চিত করেন তিনি। একই সঙ্গে দুর্নীতি কমানো, সহজলভ্য সরকারি সেবা এবং নাগরিকদের হয়রানি বন্ধে বিশেষ ব্যবস্থা নেয়ার কথাও জানান অন্তর্বর্তী সরকার প্রধান। নাদিম মারজান, সময় সংবাদ। এবার খেলা খবর। 2025-এ সব দলের ট্রফি খরা কাটল, ব্যতিক্রম বাংলাদেশ। জেতা ম্যাচ ছেড়ে এশিয়া কাপের শিরোপা স্বপ্নে নিজেরাই ইতি টানল লাল সবুজের প্রতিনিধিরা। এমন পারফরমেন্সের কঠোর সমালোচনা করেছেন সাবেকরা। মধ্যে দলকে না হারাতে না পারে, এটা হতাশার অবশ্যই। তারপরে ব্যাটসম্যানদের রেসপন্সিবিলিটি নেওয়া উচিত ছিল। মাঝখানটায় আমরা ম্যাচটা হেরে গেছি। মিডল অর্ডারে ভালো ব্যাটিং করতে পারি। যে সুযোগটা চলে এসেছিল, এই সুযোগটা হাতছাড়া হয়ে যাওয়া, এটা আবার কখন পাবো আমরা? একটা ফাইনাল খেলার একটা সুযোগ, এটা অপেক্ষা করতে হবে। অনেকগুলি ক্যাচ যে ড্রপ হয়েছে, ওই জায়গা থেকে আমরা পিছিয়ে গেছি। তারপরে ওটা এখানে শেষ করাটা, সামনে তো আরও খেলা আছে, সামনে আফগানিস্তান আছে, এখানে নিবেশ করতে হবে। এটা অবশ্যই ব্যাড লাগে। এরা এত পরিশ্রম করে এখানে যে খেলা দেখতে এসে রেজাল্টটা না পাওয়ার, একটা সুযোগ এমনভাবে
হাতে এসেছিল সুযোগটা হাতছাড়া, এটা খুবই দুঃখজনক। এতক্ষণ দেখছিলেন সময় সংবাদ।